শুনানি পর্বে সাধারণ মানুষ কি মনে করছেন, চলুন আমরা ক্যাম্পগুলো ঘুরে দেখি সেই ক্যাম্পে ঠিক ছবিটা কেমন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর এরিয়ায়, মিত্র ইনস্টিটিউটের একদম ঠিক সামনে। আপনারা জানেন যে এসআইআর চলছে, সেই এসআইআরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া প্রথম পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় পর্যায়ে শুনানি পর্ব চলছে এবং এই শুনানি পর্বের যে শিবির, সেই শিবিরটাই মিত্র ইনস্টিটিউটের মধ্যে করা হয়েছে। আজকে 27শে ডিসেম্বর শনিবার থেকে সেই শুনানি পর্ব প্রথম দিন শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে 32 লক্ষ ভোটারকে আজকে যাদের এই তথ্যের গরমিল রয়েছে বা তথ্য মিলছে না, তাদেরকে আজকের এই দিন ডাকা হবে এই শুনানি পর্বতে। এবং আমরা এই মুহূর্তে এসে দেখছি যে অনেক যাদেরকে নাম এই মুহূর্তে নেই তাদেরকে ডাকা হয়েছে, একাধিক যাদের ভোটারের অসঙ্গতি রয়েছে তাদেরকে ডাকা হয়েছিল। সমস্যা কি ছিল আমি তো কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আমাদের বিএলও যে ছিল সে বলেছিল আমার কোড নম্বরে কিছু ভুল আছে, যেটা কোড নম্বর দিচ্ছে তখন আমাদের ম্যাচিং হচ্ছে না। কিন্তু আজকে কোড নম্বরের কোনো ব্যাপার নেই, উনি অরিজিনাল কাগজপত্র দেখলেন এবং 2002-এর লিস্ট মিলিয়ে নিলেন এবং 2025-এর যে খসড়া লিস্ট বেরিয়েছে সেটাও মিলিয়ে নিলেন। সব কিছু ঠিক আছে, এপিক নাম্বার সব ঠিক আছে। উনি বললেন ওকে, আমাদের হিয়ারিংয়ে বললো আপনারা যান, আপনাদের হয়ে গেছে। ওই হিয়ারিংয়ের তলায় সাইন করিয়ে নিলেন। ম্যাডামও খুব ভালো, বিএলও ভালো ছিল, ভালো ব্যবহার পেয়েছে, কিন্তু টাইমটা অনেকটা লস্ট হলো। সমস্যা কিছুই হয়নি, লাস্ট পর্যন্ত জানতে পারলাম কিচ্ছু হয়নি, সবই ঠিক আছে। তা বলেছিল আপনাকে ডাকা হয়েছে এরকম হিয়ারিংয়ে, সব ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। তা আমি জিজ্ঞেস করেছিলাম কি কারণ, তা কারণটা ওরা বলেনি, জানতো না। কিন্তু এখন লাস্ট মুহূর্তে জানতে পারলাম কিছুই হয়নি, সমস্যা আমার সবই ঠিক আছে। আর কোনো কিছু না, কোনো কিছু দেখলেও না, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই সবই নিয়ে আসতে বলেছিল, হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট সব নিয়ে এসেছিলাম, কিন্তু কিছুই হলো না। ও তো বলে ডকুমেন্ট সাবমিট করো, নাম এসছে, হ্যাঁ ডকুমেন্ট দেখে তারপরে বলছে হবে না, মাতালে এখন বলছে আর যেখানে চাকরি করে ওখানে নিয়ে আসুন। এখন যাচ্ছি, যাকে চাকরি যেখানে করে ওখানে নিয়ে আসুন ওই ডকুমেন্ট, আইডি প্রুফ, তারপরে হবে। এই ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সব দিয়েছিল। তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চাপানোটা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, এটা কার্যত বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কোথাও একটা কাজ করছে, কোথাও ষড়যন্ত্রের একটা অভিযোগ তারা বারবার আনছিল। এবং অন্যদিকে বিজেপি তারা বলছে যে এসআইআর অবশ্যই করে প্রয়োজন, নো এসআইআর নো ভোট তারা দাবি তুলছিল। কারণ তারা বলছে যে ইতিমধ্যে যে 52 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে, এটাই যে ভুয়ো ভোটার এতদিন ছিল, এটাই তার প্রমাণ। তবে সাধারণ মানুষ যে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরক্তের মধ্যে রয়েছে, এইটা তার বাড়তি ঝামেলা বলে মনে করছে। তৃণমূল কংগ্রেস বারবার এই অভিযোগটা করছে। আমাদের পার্টির সলভ হচ্ছে আর অনেকটা হয়ে গেছে। এবার যাদের হবে না, যার সমস্যা হবে, তাদের যা কোনো ডাউট হবে তাদেরকে ডাকা হবে। নোটিশ দেওয়া হচ্ছে নাকি আজকে আলাদাভাবে নোটিশ দেওয়া হচ্ছে? নোটিশটা রোজই বেরোচ্ছে, বুঝলেন তো। যাদের নোটিশটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে যাদের পার্টির বিএলওকে দিয়ে ওদেরকে। আজকে তাও যারা এসেছেন, কতজন এসেছেন মোটামুটি একটা? আমরা এটা জানি না কিছু, এটা বিশেষ কিছু জানি এমনি না। কি সমস্যা, নাম শুধু আসছে না? দেখুন, যারা ডিটেল দিতে পারছে না 2002 সালে, আচ্ছা, তাদেরকে আসতে হচ্ছে, বা কোনো অন্য সময় মানে যারা 2002 সালে ওদের মধ্যে অসুবিধা আছে তারাই আসছে। যাদের তো নাম নেই ড্রাফট লিস্টে, খসড়া তালিকায় তো নাম না, ওদের খসড়া তালিকায় সবার নাম আছে, আচ্ছা, যারা ফর্ম ফিল আপ করেছে ওদের মধ্যেই কিছুজন আসছে। তাদের কোনো হয়তো নামের সমস্যা, বানান ভুল, এই ধরনের সমস্যা আছে। ওটা যদি আমাদের ম্যানুয়ালি যদি চেক করে যদি ঠিক করা যায় তো ওটা করে দিচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে যে তারা এসআইআর প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছে হয়তো, কিন্তু কোথাও যারা যেন এই হয়রানির শিকার হচ্ছেন বলে তারা মনে করছেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। শুরু হয়েছে এসআইআর দ্বিতীয় পর্ব। শুনানিতে ডাক পাচ্ছেন 32 লক্ষ ভোটার। এই এসআইআর শুনানি পর্ব নিয়ে সাধারণ মানুষ কি মনে করছেন, চলুন শুনানি তারা কি বলে। মনে তো এখন খুব ভালো হচ্ছে না, মন্দ কি বোঝা যাচ্ছে না ঠিক এখন। ওই তৃণমূল জিতবে। দুর্নীতি তো আগেও হয়েছে, সে গভর্নমেন্ট কি ফেরেনি, তো এটা ফিরতেই পারে। যথেষ্ট চ্যালেঞ্জিং। তৃণমূল একদম নিতে পারবে, তৃণমূলের কাছে কোনো চ্যালেঞ্জিংয়েরই ব্যাপার নয় এটা। তারপরে এই প্রথম তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এসআইআর পরে নির্বাচন যাচ্ছে বিধানসভা, কি মনে হচ্ছে? মনে তো এখন খুব ভালো হচ্ছে না, মন্দ কি বোঝা যাচ্ছে না ঠিক এখন। তাল বাহানাটা বুঝতে তো, পলিটিক্যাল ব্যাপার তো, এখন কোথায় গিয়ে দাঁড়াবে বোঝা মুশকিল। কখন বলছে, এরা বলছে হ্যাঁ আমরা দেখবো, ওরা বলছে দেখবো, এই তো চলছে। পলিটিক্যালের মধ্যে ঢোকা খুব মুশকিল। না, তৃণমূল বলছে আমরা আসন বাড়াবো, আসন বাড়াবো, ওরা বলছে আসন বাড়াবো, এরা বলে কমাবো, এরা নেবো। এখন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। ওই তৃণমূল জিতবে। এসআইআর এত নাম বাদ যাওয়ার পরে হ্যাঁ, তৃণমূল জিতবে, তৃণমূল জিতবে। এসআইআর ভালো নেই, এসআইআর ভালো নেই, একটা পরিশান করেছে, একটা ভালো হবে না এসআইআর। বা তৃণমূলই যোকে 26-এ তৃণমূল ফিরবে আবার? একদম 100%। ওকে, তৃণমূল ওকে।
চ্যালেঞ্জ খুব হবে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে যেগুলো বাদ গেছে ঠিকই আছে, খুব একটা কিছু অসুবিধা হবে না, চান্স বেশি। তারপরেও তো সবই হয়, দুর্নীতি তো আগেও হয়েছে, সে গভর্নমেন্ট কি ফেরেনি, তো এটা ফিরতেই পারে, অসুবিধা। কতটা চ্যালেঞ্জিং যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ এখন ওই পাশে এসআইআর নিয়ে অনেক বিতর্কিত ব্যাপার আছে। বিজেপি বলছে এসআইআর হলে মানুষের সুবিধা হবে, তৃণমূল বলছে এসআইআর হলে মানুষের অসুবিধা হবে। এমতো পরিস্থিতিতে কিভাবে মানুষ সেটা নেবে তার উপরে অনেক কিছু নির্ভর করছে যে কি হবে, ওটা ভোট বাক্সেই বোঝা যাবে। এখন এই মুহূর্তে আমার ব্যক্তিগত ধারণা বলা খুবই মুশকিল, 50-50 পজিশন। তৃণমূল ফিরতে পারে, নাও ফিরতে, 50-50 হতে পারে। এ তো লাস্ট মিনিট গেম হয়, কখন কে লাস্ট মিনিটে পেরিয়ে যাবে সেটা তো বলা খুবই মুশকিলকর ব্যাপার। লাস্ট মিনিটে কোনো ধামাকা থাকতে পারে তাদের, আবার বিজেপিরও ধামাকা থাকতে পারে, কি হবে বলা এখন খুবই মুশকিলকর ব্যাপার। আগে তো এসআইআর হয়নি, প্রথম এসআইআর হচ্ছে, তারপরে তৃণমূল ভোটে যাচ্ছে। তৃণমূল কতটা মানে কি তৃণমূল জিততে পারবে এসআইআর পর? কোনো অসুবিধা নেই, জিতবে, একদম নিশ্চয়ই জিতবে। হ্যাঁ জিতবে। এসআইআর করে আগে 2002-তে একবার হয়েছিল, তারপর এখন হয়েছে, কিন্তু এরপর যা আসবে তৃণমূলই আসবে, কোনো এ নেই। তারপরে তৃণমূল প্রথম বিধানসভা নির্বাচন, কতটা চ্যালেঞ্জিং তৃণমূল নিতে পারবে কি? তৃণমূল একদম নিতে পারবে, তৃণমূলের কাছে কোনো চ্যালেঞ্জিংয়েরই ব্যাপার নয় এটা। তৃণমূল মানে এসআইআর উধরে দিয়ে ওরা, এখন যদি ইসি যদি ঠিকঠাক বা ভোট করায় তাহলে 90% শিওর তৃণমূলই জিতবে, ক্ষমতা আসবে বলছে। একদম 100%। বিজেপি যে বলছে এই করবো, তাই করবো। বিজেপি সাধারণ মানুষের জন্য কিছু করেনি, গরিব মানুষদের জন্য, তো কোন বেসিসে আসবে? ঠিক আছে, না কোনো চ্যালেঞ্জ নেই। যদি ইসি যদি ঠিকঠাক মতো নির্বাচন করায় তাহলে তৃণমূল 100% শিওর আসবে, কেউ আটকাতে পারবে না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। এসআইআর এর পর প্রথম বিধানসভা নির্বাচনের সম্মুখীন হবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই এসআইআর তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই জেলা সফরের কর্মসূচি ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি নির্বাচনীয় নির্ঘণ্ট বাজিয়ে দিলেন রাজ্যের শাসক দল? ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। আপনাকে ওঙ্কারে স্বাগত। আজকে এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে। প্রায় 32 লক্ষ ভোটারকে ডাকা হবে এই শুনানি পর্বে, প্রথম পর্বে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে তৃণমূলের খোদ সাংসদ তার দুজন পুত্রকে, মাকে, বোনকে ডেকে পাঠানো হচ্ছে। এটাই প্রমাণ করে দিচ্ছে এসআইআর এর উদ্দেশ্যটা কি, নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা কি। তৃণমূল খুব ভয় পেয়েছে, নিশ্চয়ই কোনো গরমিল আছে, নামের স্পেলিং থেকে শুরু করে বা কমিশনের মনে হয়েছে নথি, যাই হোক কিছু একটা আছে, সেই জন্যই ডেকে পাঠিয়েছে। যাবেন, নথি জমা দেবেন, চলে আসবেন। তো এটা নিয়ে বাজার গরম করার কি আছে? তামিলনাড়ুতে 95 লক্ষ নাম বাদ গেছে, গুজরাটেও 90 লক্ষ। বিজেপি শাসিত রাজ্য গুজরাট আর ডিএমকে শাসিত রাজ্য তামিলনাড়ু। কেউ কিছু বলছে? এরা বলছে। কারণ 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির যা ভোট, তৃণমূলের যা ভোট, তৃণমূল 40-41 লাখ ভোট বেশি পেয়েছে। অলরেডি 58 লক্ষ নাম বাদ গেছে, শুভেন্দু বলছে সমান হয়ে গেছে। তাহলে 30 লক্ষের বেশি আনম্যাপড, আর 1,60,000-1,60,00,000কে আবার ডাকা হবে, নথি তলব করা হবে। এর যদি 20%ও বাদ যায় তাহলেই 90 লক্ষ হয়ে যায়। কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আসলে তৃণমূলের সমস্যা কি, ওরা রাজীবা সিনহার মতো একজনকে চাইছিল যে নির্বাচন কমিশনের মাথায় থাকবেন। উনি তো গৃহপালিত, খুব অনুপ্রাণিত। হাইকোর্ট যখন পঞ্চায়েত নির্বাচনের সময় ওনাকে একেবারে ভর্ৎসিত বললে কম বলা হয়, তিরস্কৃত করেছিল, মানে থাপ্পড় মারতে বাকি রেখেছিল। লোকটা কত বড় নির্লজ্জ, তাতেও ওর কোনো কিন্তু বিকার হয়নি। আলী জাফতাব ছিল সিইও হিসাবে, ভীষণ অনুপ্রাণিত। তা দিদিমণি এদেরকে নিয়ে চলতে ভালোবাসেন।
মনোজ আগরওয়ালের বিরুদ্ধে যদি বলছেন দুর্নীতির অভিযোগ, সিবিআই ওনাকে মুক্ত করে দিয়েছে। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে যখন ছিলেন একটা অভিযোগ উঠেছিল, সিবিআই একদম ক্লিন চিট দিয়েছেন, আর ওনার কমপ্লায়েন্স রিপোর্টে সাইন করেছে মুখ্য সচিব, তারপরে তো উনি সিও হয়েছেন। এখন খুব ডোমিসাইল সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, জন্ম শংসাপত্র তোলবার উদ্যোগ হয়েছে। আচ্ছা, যারা 80-র দশকে 90-এর দশকে জন্মেছেন, হঠাৎ করে তারা জন্মের শংসাপত্র তুলছেন কেন? বা ডোমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে গেলে কাঠখড় পোহাতে হয়। প্রথমত এসডিও বা তার দপ্তরে কেউ ভিজিট করে, নেবারদের সঙ্গে কথা বলে, সন্তুষ্ট ইস্যু করে, রাতারাতি হয়ে যাবে। 24শে জুন যেদিনকে বিহারে এসআইআর এর ঘোষণা হলো, তারপর থেকে এগুলো চাহিদা বেড়েছে, এবং দিদিমণি বলেছে যার যা সার্টিফিকেট লাগে দিয়ে দাও, তো ওই সার্টিফিকেট পাওয়া যায় না। ভয়টা এখানেই ধরেছে। তারপর প্রযুক্তির ব্যবহার করা হবে। যারা আজকে যাবেন তাদেরকে সই করতে হবে, তাদের ছবি তোলা হবে, সেটা আপলোড করা হবে। তারা যে নথি জমা দেবেন সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে যাবে, মানে ডিএম। তিনি 5 দিনের মধ্যে নথি যাচাই করে কমিশনকে জানাবেন। এত গেল রব কি? উনি তো বলেছিলেন যে এসআইআর করতে দেবেন না, আটকাতে পেরেছেন? কমিশনের দপ্তরে শিফট হবে, আটকাতে পেরেছেন? কেন্দ্রীয় বাহিনী ওয়াই ক্যাটেগরি মোতায়েন হচ্ছে, আটকাতে পেরেছেন? পারবেন না। এসআইআরও ঠিকভাবে হবে, কতটা অ্যাকিউরেসি হবে? 80-90% হবে, পুরোটা হবে না, কারণ এতটা অসহযোগিতা করছে তো। তারপরে ভোট হবে, দেখা যাক না। এত উন্নয়নের পাঁচালী না ঢপের পাঁচালী উনি করেছেন 15 বছর ধরে, এত করলে এত ভয় কি আছে? মানুষ তো আপনাকে হাসতে হাসতে ভোট দেবে। উন্নয়নের পাঁচালী আপনি বলছিলেন, উন্নয়নের পাঁচালী নিয়ে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে পৌঁছে যাবে, স্পষ্ট কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জেলা সফরে যাচ্ছেন। তৃণমূল প্রথমত সর্বভারতীয় দল নয়। যে দলটা সর্বভারতীয় নয় তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয় কি করে? গেঞ্জির কখনো বুক পকেট দেখেছেন? তো অভিষেক যাবেন, কার কি এসে যায়? বইভাবে রাস পালন করবেন, 4000 পুলিশ যাবে, তর্জনী উঁচি, একে চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ, এসব করবেন। হ্যাঁ, ও তৃণমূলের কিছু লোক ওকে নেতা বলে, পশ্চিমবঙ্গের মানুষ ওকে নেতা বলে না, ওকে খোকাবাবু বলে। যে পিসিমণির আশীর্বাদে ভাইপোর এত লম্পঝম্প। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো বাংলার মানুষ কিন্তু জননেত্রী মনে করেন, তার অতি বড় বিরোধীও মনে করেন, কোনো সন্দেহ নেই তাতে। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো তুলনা হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাক্রিফাইস, লড়াই, সিপিএম এর বিরুদ্ধে অদম্য লড়াই, হার না মানা মনোভাব, তার সুফল তিনি পেয়েছেন। এ কোনোদিন ছাত্র রাজনীতি করেনি, রাস্তায় নামেনি, বিরোধী রাজনীতি করেনি। পিসিমণি তার পরিবারের মধ্যে থেকে কাউকে দলের উত্তরাধিকারী করবেন, একে তিনি বেছে নিয়েছেন। এই সুযোগটা খোকাবাবু নিয়েছেন। এত পুলিশ নিয়ে ঘোরেন। আরে রাজনৈতিক দলটা কোনো কর্পোরেট অফিস নয়, সিইওর মতো রাজনৈতিক দল চালানো যায় না। আর অভিষেকের সবকিছুই কিন্তু মেকি। পিসিমণির ব্যবহারে অনেক আন্তরিকতা আছে, সেটা দলের কর্মী সমর্থকরা মনে করেন। অভিষেক মেকি, ভীষণ মেকি। অনেকে বলছেন যে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলা সফরে যাচ্ছেন, নির্বাচনের ঠিক আগে আগে যাতে গোষ্ঠীকন্দল মাথা চাড়া না দেয়, সেটা হয়তো তিনি অভিষেকের কথা। গোষ্ঠীকন্দল বন্ধ হবে নাকি? তৃণমূল তো হচ্ছে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়। প্রার্থী বাছাইয়ের পর্বটা আসুক না, তখনই তো আসল খেলা। বাংলায় তোলাবাজির সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছে বা কার উৎসাহে হয়েছে না মানুষ জানে। তিনি গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করবেন? তৃণমূলের চেনা জানা লোকদের কথা বললেই বুঝতে পারবেন যে ক্যামাক সিট থেকে কি নির্দেশ আসে তাদের কাছে। তৃণমূল কংগ্রেস এটা নিশ্চয়ই মানে এসআইআর এর পাল্টা একটা কৌশল বলে মনে হচ্ছে নাকি আপনার? যেটা কৌশল, হয়তো পাল্টা কোনো কৌশল নিয়েছে, সে প্রচারণা করুক না। ঢপের মাচালিতে কি এসে যায় মানুষের? মানুষ তো নিজেদের অভিজ্ঞতাতে জানে। এই যে দীপু দাসের মৃত্যুতে দিদিমণি একটা কথা বললেন না তো, দুধের গাইটা রেগে যাবে বলে। মানুষ ওনার এই দ্বিচারিতাটা বুঝে নিয়েছে। একটা সনাতনের ছেলেকে নরপিশাচরা খুন করলো, দিদিমণি কোনো প্রতিবাদ নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটুক না কেন উনি তার প্রতিবাদ করেন বা ওনার মন্তব্য চালান। উনি তো সর্বজ্ঞ, মেগালোমেনিয়া আক্রান্ত। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নাকি ওনাকে বলেছিলেন মমতা একটা গান গাও, কবিতা লিখলে সুভাষ মুখোপাধ্যায়ের মতো লিখলেন, আদালতে প্র্যাকটিস করলে সিদ্ধার্থ বাবু সমীহ করতেন, ডাক্তারি যদি করতেন বিধানবাবুও
সম্মান করতেন। এই ধরনের সর্বজ্ঞ দিদি তিনি দীপু দাসের বিষয়ে একটা কথা বললেন না, বুঝে যাচ্ছে তো লক্ষ্যটা কি, দুধেল গাইদের সমর্থন পেতে হবে। কেন্দ্রীয় বঞ্চনা বনাম উন্নয়নের পাঁচালী, কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও এই উন্নয়নটা হয়েছে, এটা মানুষের কাছে কেন্দ্রের করের টাকা আর বিভিন্ন প্রকল্পের অনুদান যেটা পায় না, সেটা সর্ববৃহৎ রাজ্যের আয়ের মধ্যে থেকে। রাজ্যের ট্যাক্স ফ্যাক্স তো খুব বেশি নেই, শিল্প নিয়ে ট্যাক্স আসবে কি, কেন্দ্রীয় করের অনুদান আর অন্যান্য অনুদানের অংশটাই সব থেকে বেশি রাজ্যের রাজস্ব হিসাবে। এসআইআর এবং এই উন্নয়নের পাঁচালী, এই দুটোকে হাতিয়ার করে কার্যত তৃণমূল কংগ্রেস 26-এ তাদের লড়াইয়ে নামতে পারবে। এসআইআর তো মানুষ চাইছে, ন্যায্য ভোটাররা ভারতীয় ভোটারদের নাম তালিকায় থাকুক, মৃত, মাল্টিপল এন্ট্রি, পার্মানেন্টলি শিফটেড আর অবৈধ অনুপ্রবেশকারীদের নাম যেন না থাকে, তো সবারই দাবি হওয়া উচিত, সেই লক্ষ্যেই এসআইআর। এটা মানে তৃণমূল কি বলবে? আর উন্নয়ন কি হয়েছে আমরা জানি, সামাজিক প্রকল্প রাখা একটা কল্যাণ ব্রতী রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের যারা নির্বাচিত এসছেন তাদের দায়িত্ব, এর মধ্যে কোনো কৃতিত্ব নেই। সব রাজ্যে এই ধরনের প্রকল্প আছে, কেন্দ্রীয় সরকারের কম প্রকল্প আছে, সব সুবিধা তো জাতি ধর্ম বর্ণ বিন্যাসের মানুষ পায়। এখানে আমরা আয়ুষ্মান ভারত পাই না, চাল সস্তায় কেন্দ্রীয় সরকার দেয় না, না বিনামূল্যে কত কি দেয় একটা, কত প্রকল্প আছে কেন্দ্রীয় সরকারের, এমনিতে নাম বদলে দেন, নাম বদলে কেন্দ্রের টাকা প্রকল্প চালান। উন্নয়ন বলতে কি বোঝায়? শিল্প, কর্মসংস্থান, পরিকাঠামো। একটা পাকা চাকরি দিয়েছেন উনি, পুলিশে কত শূন্যপদ, সরকারি দপ্তরে কত শূন্যপদ, সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে চালিয়ে দিলেন, এদের পার্মানেন্ট করবেন। এই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে 7 বছরে 19 লক্ষ কোটি টাকার নাকি প্রস্তাব এসছে, কত টাকার বাস্তবায়িত হয়েছে, কত লোক চাকরি পেয়েছে দেখাতে পারবে? 22 লক্ষের উপর পরিযায়ী শ্রমিক সরকারিভাবে, অসরকারিভাবে দ্বিগুণ। এই হচ্ছে উন্নয়ন। যিনি সিঙ্গুরের টাটাকে তাড়িয়েছিলেন আর ওই সর্ষের চাষ করেছিলেন, সে রাজ্যে শিল্প আসে কেন? বিড়লা উপাসের কারখানার উদ্বোধন হলো না, কেউ আসবে না এখানে। যতদিন না এই সরকারের পরিবর্তন হবে কোনো শিল্পপতি এখানে বিনিয়োগ করবে না, কারণ তাদের মূলধনের নিরাপত্তা নেই, দাদাগিরি, চাকরি দিতে হবে, তোলাবাজি, সব আমরা জানি। কিন্তু দিদি বলছে ল্যান্ড ব্যাংক রয়েছে, বিদ্যুৎ 24 ঘন্টা আসে না কেন? ল্যান্ড ব্যাংক থাকলে আসামে চলে যাচ্ছে। উনি দেখান না কোন বড় শিল্প এসছে, কোন বড় শিল্প এসছে। কবে ওনার শেষ ছবি দেখেছি কলকারখানার উদ্বোধন করছেন, হাসি মুখের ছবি? আসবে না। শিল্পপতিরা সবাই আসবেন, ভালো ভালো কথা বলবেন, বিনিয়োগ করবেন। তাহলে কি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের রাস্তা নিজে হাতে নিতে চাইছেন, তাই কি এই জেলা সফরে যাচ্ছেন বা এই একাধিক কর্মসূচি নিচ্ছেন? কি মনে হয় আপনার? সে যাই না, ওটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার, ও তো সংগঠনটা দেখে আর তহবিলের চাবিকাঠি ওড়াতে আছে, সে ওদের দলের ব্যাপার, সে যেতেই পারে। এ তো প্রোপ্রাইটারশিপ কোম্পানি, বাকিদের কোনো কিছু ভূমিকা টমিকা নেই। অভিষেক আর মমতা ব্যানার্জি। শ্রমিক ভট্টাচার্য বললেন অনুজ এই ধরনের কথা আপনি আর কোথাও বলবেন না, আপনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। ঠিক তার আগে শুভেন্দু অধিকারী বললেন যে আমি সব ছেড়ে বিজেপিতে এসেছি, পালানোর লোক আমি নই। দুটো কথার মধ্যে তো কোনো বিরোধ নেই। শুভেন্দু বিজেপির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, তাই শুভেন্দুকে নতুন করে প্রমাণ করতে হবে না যে তিনি বিজেপির অবিচ্ছেদ্য অঙ্গ। এই বার্তাটাই দিয়েছে না। শুভেন্দু অনেক স্যাক্রিফাইস করে বিজেপিতে এসেছিলেন, এটাও সত্যি। মন্ত্রী ছিলেন, দুটো ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সব ছেড়ে এসছেন, অনিশ্চিতভাবেই এসছেন। তারপর শুভেন্দু বিরোধী দলনেতা হিসাবে একটা নতুন উচ্চতায় নিজেকে তুলেছেন, যেটা অতীতে আমরা দেখিনি। এটা অবশ্যই একটা কৃতিত্ব আছে শুভেন্দুর। কিন্তু শুভেন্দুর মুখে প্রথম দেখলাম যে দিলীপ ঘোষ আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেখানে অনেকে বলেন দিলীপ শুভেন্দুর একটা ঠান্ডা লড়াই আছে। এসব লড়াই সব দলেই থাকে। দিলীপবাবু তখন সভাপতি ছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন, অমিতজি জানিয়েছিলেন, ঠিক আছে, এ তো হতেই পারে, কি আছে। শুভেন্দুকে বারবার বলার কোনো প্রয়োজন নেই, ও বিজেপির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, কর্মী সমর্থকদের মধ্যে জনপ্রিয়তাও তুঙ্গে। তৃণমূল তো এটা বলছে, এটা গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসে গেল। তৃণমূল আবার গোষ্ঠীকন্দলের কথা কি বলবো? ওদের তো 100টা গোষ্ঠী, ওদের মুখে এসব কথা সাজে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।